This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজও পুষছে সন্দেশখালী। এবার সুবিচার চাইছে সেখানকার দুর্গা মণ্ডপের ঠিকাদাররা, যারা বলছেন মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা লুঠের অভিযোগ তারা করছেন কার বিরুদ্ধে? শিবু হাজরা আর তার অনুগামীদের বিরুদ্ধে। ঠিকাদার ব্যবসা যারা করেন, এখানে যারা ঠিকাদারি করেন, তাদের কাছ থেকেও যেভাবে টাকা আদায় করা হয়েছে, তোলা আদায় করা হয়েছে, তা যে কোনো মানুষকে অবাক করে দেবে। এই কাজ যখন করি, যখন লিঙ্কটন লেভেল হয়, তখন আমাকে শিবু হাজরা বা বিডিও অফিসের এমজি এনার্জির ইঞ্জিনিয়ার অভিজিৎ বাবু দুজন থেকে আমাকে পার্টি অফিসে ডেকে বলে সন্দেশখালী একটা মডেল হবে, আমাকে জোরপূর্বক আমাকে করতেই হবে এরকম বলে আমাকে এই কাজটা জোর করিয়ে নেয়। এমজি এনার্জির টোটাল কাজ করেছি, আমার অ্যাকাউন্ট থেকে 1,14,00,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢোকে। সেই টাকা টোটাল আমাকে ভয় দেখিয়ে, আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমাকে তুলে নিয়ে গিয়ে আমার থেকে ট্রান্সফার করিয়ে নেয়। সঞ্জয় মণ্ডলটা কি? সঞ্জয় মণ্ডল একজন কন্ট্রাক্টর, শিবু হাজরার কাছের লোক, কাছের কন্ট্রাক্টর। এটা কোথায় নিয়ে গেছিল আপনাকে তুলে নিয়ে? আমাকে সন্দেশখালী পার্টি অফিসে। অভিযোগ করলে আমরা সন্দেশখালী থেকে আর ফিরতে পারবো না। কাজ করিয়ে টাকা না দেওয়াটাই যেন নিয়ম বানিয়ে ফেলেছিলেন শিবু হাজরারা। এই যে সুইচ গেট, মিনি সুইচ গেট, এই মিনি সুইচ গেট, পাইলিং, এরকম একাধিক কাজ করিয়ে ইটের রাস্তা, সেই সমস্ত টাকা বকেয়া রয়েছে। পাবো 15,12,501 টাকা, এমজি এনার্জি পাবো 12 লাখ টাকা, এবং সেই সঙ্গে সঙ্গে বাথরুমের টাকা পাবো 24টা স্যানিটেশনের বাথরুম। শিবু হাজার কাছে দিনের পর দিন আমি হেঁটেছি, দিনের পর দিন আমার কাছে শোষণ করেছে। ফান্ডে টাকা ছিল, সেই টাকা আমাকে দিইনি। সেই ফান্ডের টাকা খেলো কে? শিবু হাজার ডান হাত বাপ্পাদিত্য মণ্ডল ভুয়ো স্কিম করে এই সমস্ত টাকা তুলে নিচ্ছে। এই দুর্নীতির সঙ্গে শেখ শাহজাহান যুক্ত, শিবপ্রসাদ হাজরা যুক্ত, এবং বাপ্পাদিত্য মণ্ডল সব থেকে বড় ভূমিকা নিয়ে এখানে এইসব টাকাগুলো সব আত্মসাৎ করেছে। সব মিলিয়ে সন্দেশখালী বিধানসভা জুড়ে তৃণমূলের এমন কোনো নেতা আছেন যিনি স্বচ্ছ ভাবমূর্তি? এই প্রশ্ন তুলছে বিরোধীরা, আর বাসিন্দারা যা বলছেন, যা অভিযোগ করছেন, তা বিরোধীদের বক্তব্যকেই প্রতিষ্ঠিত করছে। ক্যামেরা মিন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, দুর্গা মণ্ডপ। সৌরভ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তুমি যেখানটা দিয়ে শেষ করলে আমি সেটা দিয়েই শুরু করি, যে সত্যি স্বচ্ছ ভাবমূর্তির কোনো নেতা এই এলাকায় কি আছেন, এবং এই যে অভিযোগগুলো ক্যাম্প করে জানানো হচ্ছে, তারপর কি কোনো সুরাহা আদৌ হয়েছে এই কদিনে? মঞ্জিরা, দেখো যা পরিস্থিতি, তাতে কিন্তু ঠক বাঁচতে গা উজাড় হওয়ার জোগাড় এখানে সন্দেশখালী এলাকায়। যাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, যারাই পদে ছিলেন, তাদের বিরুদ্ধেই কিন্তু ভুরি ভুরি অভিযোগ। ঠিকাদার অভিযোগ করছেন, দ্বীপগুলোর নাম বদলে যাচ্ছে, এলাকার নাম বদলে যাচ্ছে, মাথার উপরে শেখ শাহজাহান, শিবু হাজরা, আর তার নিচে একাধিক ব্যক্তি। যদি সন্দেশখালীতে উত্তম সর্দার হয়, যদি বেরমজুরে অজিত মাইতি হয়, তপন সর্দার হয়, হলধর আড়ি হয়, শঙ্কর সর্দার হয়, তাহলে সেটাই দুর্গা মণ্ডপে গিয়ে যে নামগুলো উঠে আসছে, তাদের নামের ক্ষেত্রে বাপ্পাদিত্য মণ্ডল, সঞ্জয় মণ্ডল, এই নামগুলো করছেন সেখানকার ঠিকাদারেরা, যাদের নামে ইতিমধ্যেই লিখিত অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে। মারাত্মক অভিযোগ। মনরেগার টাকা কাজ করেছেন, 1,14,00,000 টাকার কাজ। সেই 1,14,00,000 টাকা ঠিকাদারের অ্যাকাউন্টে ঢুকেছে। অ্যাকাউন্টে ঢোকা মাত্র তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পার্টি অফিসে। পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে বাধ্য করা হচ্ছে যে তিনি যে 1,14,00,000 টাকা পেয়েছেন, তা অন্য একজন, যাকে ঠিক করে দেওয়া হয়েছে, তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার জন্য। এই ধরনের অভিযোগ ঠিকাদার প্রত্যেকেই প্রায় এই অভিযোগ করছেন। আমরা বিডিওর সঙ্গে কথা বলেছিলাম, আমরা স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম। নজর রাখো সৌরভ, অবশ্যই আমাদের নজর থাকবে, এবং এত ভুরি ভুরি অভিযোগ, সেই অভিযোগগুলো সামনে আসার পর সত্যি এই মানুষগুলো সুরাহা পান কিনা নজর থাকবে আমাদের। একেবারে অভিযোগ তো বটেই, কিন্তু এই এক একজনের যা যা কীর্তি সামনে আসছে তা বলার অপেক্ষা রাখে না। শেখ শাহজাহানের কীর্তি শুধুমাত্র এই সন্দেশখালী বেল্টের মধ্যেই সীমাবদ্ধ নয়। সন্দেশখালী থেকে বেরিয়ে যদি একটু বাসন্তীর দিকে যাওয়া যায়, তাহলে সেখানেও তার নিয়ন্ত্রণ ছিল। কীরকম নিয়ন্ত্রণ? মাছ ব্যবসার ক্ষেত্রে যে মিন শব্দটা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, সেক্ষেত্রেও তার নিয়ন্ত্রণ ছিল, এবং তিনি একা নন, সেখানে তার দোসরও রয়েছে। এবং নিয়ন্ত্রণ বলতে চড়া দামে ব্যবসায়ীদের মিন কিনতে বাধ্য করতেন তারা, অভিযোগ এমনটাই। এবং এই মিন ব্যবসার ক্ষেত্রেও তাদের একটা নিয়ন্ত্রণ চলতো, একটা মৌরসিপট্টা চলতো। কি বলছেন সেখানকার মানুষজন, তাদের কি অভিযোগ, ডাইরেক্ট শোনাবো।
এই পার্শ্বে মাঝে পেতে শাহজাহান শেখ টোটাল ও কেন ও নিজেদের এলাকার জন্যে ও কোনো জেটি ঘাট অবধি করেছিল ব্যবসা করার জন্য, ওকে সালামি দিতে হবে, নাহলে ও যেতে দেবে না। শাহজাহান এখানে যেমন দেখা যাচ্ছে যে মিনের ব্যবসা, ধরো ঘেরবাড়ি, মানে সবগুলো সব মানে এইভাবে সব কিছু করতো আর কি। আমরা চাইবো ধরা পড়ো, আমরা এটাই চাই, ধরা পড়লে গরিব মানুষ তাদের শান্তিতে থাকতে পারবে। আসলে বিষয়টা হচ্ছে জোর জবরদস্তি যেখানে পেয়েছেন তারা তোলা তুলেছেন, বিভিন্ন ফর্মে এবং ফরম্যাটে তুলেছেন। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও রমজান মোল্লা, শেখ শাহজাহান তাদের অনুগামীদের জোর করে চড়া দামে মিন কিনতে বাধ্য করতেন ব্যবসায়ীদের। কিভাবে এই প্রসেসটা চলতো আমি জানবো। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, এই মাছ ব্যবসার ক্ষেত্রে এই মিন বিক্রি এবং এক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের দুর্নীতি সেখানে একেবারে দহরম মহরম ছিল একটা। কিভাবে এই প্রসেসটা হতো, কি জানা যাচ্ছে? আর দেখো, এই বাসন্তী ব্লকের চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে 9 নম্বর যে কুমড়াখালি যে বাজার, সেখানে মূলত এটা চলতো। অর্থাৎ এই যে পার্শে মাছের মিন, চিংড়ির মিন, ভেটকি মাছের মিন, এই সমস্ত মিনগুলো কিন্তু শাহজাহানের থেকেই নিতে হবে। অন্যদিকে যারা মূলত ফিশারি মালিক রয়েছে তাদের কাছেও কিন্তু চড়া দামে বিক্রি করা হতো। অর্থাৎ শাহজাহান তার যে বিভিন্ন জায়গায় তার যে আধিপত্য রয়েছে, এখানে তার প্রমাণ। তুমি যে কথা বললে যে কি প্রসেস, অর্থাৎ বিভিন্ন লোক বিভিন্ন সময় তারা যে মিনগুলো নিয়ে আসছে সেগুলো কিন্তু একটা জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গা থেকে কিনতে হবে, সেটা চড়া দামে কিনতে হবে। তার মালিককে শাহজাহান, এবং এই জায়গা থেকে শুধুমাত্র মিন নয়, এর সঙ্গে আরেকটু বাড়িয়ে দিলে তা হলো সবজি। কলকাতা শহরে যে সমস্ত সবজিগুলো আসে সেগুলোর জন্য কিন্তু মোটা টাকা তোলা দিতে হবে, সেখানেও রয়েছে শাহজাহান। অর্থাৎ শুধুমাত্র সন্দেশখালিতে শাহজাহান নয়, বুঝতে পেরেছি। মানে তারা এই যে দুর্নীতি, তাদের এই যে তোলাবাজি, তাদের এই যে গোটা বিষয়টা, এই মিন ব্যবসা বলতে ইচ্ছা করছে, গোটা বিষয়টা কিন্তু মিন করে চলতো না, তারা একদম প্রকাশ্য দিবালোকে করতেন। তাহলে প্রভাবশালী কারোর আশীর্বাদ বা হাত মাথায় না থাকলে প্রকাশ্য দিবালোকে এভাবে দুর্নীতি আদৌ করা যায় কিনা বিভিন্ন ক্ষেত্রে এ প্রশ্ন উঠছে। আরও একবার উঠলো প্রশ্ন, প্রশ্ন উঠছে পথশ্রী প্রকল্প নিয়েও। দেখুন, সন্দেশখালীর দুর্গা মণ্ডপ, দুষখালী, এই সমস্ত এলাকায় ঢালাও উন্নয়ন হয়েছে, তবে সেটা শুধুমাত্র সাইনবোর্ডেই। হ্যাঁ, সাইনবোর্ডে শুধুমাত্র লাগানো রয়েছে, লেখা রয়েছে যে এখানে কাজ হয়েছে, পথশ্রী প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু সেই পথশ্রী প্রকল্পের কাজ আদৌ হয়নি এমনটাই বলছেন, অভিযোগ করছেন সেখানকার মানুষজন। এবং 41 লক্ষ টাকা পথশ্রী প্রকল্পের বরাদ্দ, 41 লক্ষ টাকা কোথায় গেল এই প্রশ্নও করছেন সাধারণ মানুষজন। দুর্নীতির মডেলের হদিশ মিলবে আর পথশ্রী প্রকল্পে দুর্নীতির খোঁজ মিলবে না, তা কি হয়? দুর্গামণ্ডপও ব্যতিক্রম নয়। এই ইটের রাস্তারও উন্নয়নের ছোঁয়া লেগেছে, উন্নয়নের ছোঁয়া লাগার কথা ছিল, কিন্তু এখানে উন্নয়নই সাইনবোর্ড হয়ে রয়েছে। পথশ্রী প্রকল্পে 41,77,963 টাকা বরাদ্দ, 28শে মার্চ 2023 সালে কাজ শুরু, কাজ শেষ, ... উন্নয়ন এখানে ডট। রাস্তা ধীরেন মণ্ডলের বাড়ি থেকে এই রাস্তা মসজিদ বাড়ি পর্যন্ত হওয়ার কথা ছিল। বোর্ড আনলো, এখানে বোর্ডটা খাড়া করলো, করে দেখলাম 5-7 জন লোক আসলো, ওরা একটা মোবাইলে ছবি করে নিয়ে বলল, কাকু আজকের মিস্ত্রি আসেনি, মালপত্র আনা হয়নি, জমানো যাচ্ছে না, আপনার বাড়ির মধ্যে রেখে দিচ্ছি। টাকাটা কোথায় গেল? টাকাটা কি করে জানবো, এতদিন টাকা থাকে? রাস্তাটা আজকে 20-25 বছর ওইভাবে পড়ে আছে, অনেকবার হয়তো স্যাংশন হয়েছে, ওইরকম বোর্ড দেখেছি, কিন্তু রাস্তা হয়নি। টাকা এখন কোথায় যাচ্ছে এখন বাবুরা জানে। টাকা কি বলি বলেন তো, বাবুদের মনে হয় কিছু একটা শরবত টরবত খেতেই চলে গিয়েছে হয়তো। ঠিকাদারদের জিজ্ঞাসা করলে ঠিকাদাররা বলে যে এই কাজ টাকা নেই, টাকা দিচ্ছে না বিডিও অফিস থেকে। এটা হলো হাতির দাঁতের মতো, হাতির দাঁত যেরকম বার হলেই দেখানোর মতো থাকে, তো বোর্ডটা ঠিক ওই রকম হাতির দাঁত, রাস্তা হয়নি। সিপিএমের আমলে যা ইটির রাস্তা যা করেছিল তাতে মানুষ যাওয়া আসা করছিল, এই ইটির রাস্তাটা ইটগুলো তুলে নিয়ে তো এখন সাধারণ মানুষ যাওয়া আসা করতেই পারে না, এরাই তুলে নিয়েছে যারা ক্ষমতা আছে এখন। কেন ইটগুলো তুলে পরে কী করবে? ইট তুলে কোথায় আমার ঘর টর করতে খেতে পেয়ে যাবেন। এর বিষয়ে এবার পার্টির নেতৃত্ব যারা আছে সেই পয়সা করি যা হয়ে গেছে তাদের মতো। টাকাটা কোথায় যাচ্ছে? ভোট যে আসুক, আমাদের উন্নয়ন আমাদেরকে দেখাতে হবে। মমতা ব্যানার্জিকেও বলছি তারা যেন উন্নয়ন করুক। টাকা কোথায় যায়? বাসিন্দারা বলছেন
টাকা কোথায় আবার যায়? টাকা যেখানে যাচ্ছে সেখানেই যায়, টাকা যেখান থেকে উদ্ধার হচ্ছে তাদের কাছেই যায়। মডেলটা সব জায়গাতেই এক, দুর্নীতির মডেল। ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, দুর্গামণ্ডপ। দুর্নীতি অভিযোগ এগুলো শুধুমাত্র সন্দেশখালীতে সীমাবদ্ধ তেমনটা নয়। মুর্শিদাবাদ জেলার কথা বলি, এক দফায় হোটেল খরচ 50,000-এর বেশি, পুরোটাই আদায় করা হয়েছে সরকারি কোষাগার থেকে। এমনই অভিযোগ মুর্শিদাবাদের তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে। কি অভিযোগ, ঠিক কি ঘটেছে, কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, বলবেন কৌশিক। দেখো, যে ঘটনাটি ঘটেছে, গতকাল বাজেট অধিবেশন চলছিল যে জেলা পরিষদ সেখানে, এবং সেখানে অভিযোগ উঠেছে যে জেলা পরিষদের যিনি সভাধিপতি রয়েছেন রুবিয়া সুলতানা, তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে তার দলের, অর্থাৎ তৃণমূল পরিচালিত যে সভাধিপতি রয়েছে তারই তৃণমূলের এক সদস্য জেলা পরিষদের অভিযোগ করেছেন যে এক দফায় 65,000 টাকা পর্যন্ত হোটেল খরচ তোলা হয়েছে জেলা পরিষদের ফান্ড থেকে, এবং শুধুমাত্র যে একবার তা নয়, কোনো সময় 56,000, কোনো সময় 45,000, এবং পাশাপাশি যে তেল, সেই তেলও কিন্তু কোষাগার থেকে তোলা হয়েছে, কোনো সময় 2200 লিটার, কোনো সময় 1800 লিটার, যা আগে কোনো দিন এই পরিমাণ টাকা খরচ করা যায়নি। জনগণের টাকা এই রকম করে, যেখানে সার্কিট হাউস বা সরকারি যেসব ভবন রয়েছে কলকাতা যাওয়ার ক্ষেত্রে, সেই সব জায়গা ব্যবহার না করে কেন এত নামি দামি হোটেলে, 5 স্টার হোটেলে উঠেছিলেন, সেটা কিন্তু প্রশ্ন তুলেছেন সেই তৃণমূল জেলা পরিষদের সদস্য। এবং পাশাপাশি তেলের খরচ, যা আগে 500 লিটার খরচ হতো এক মাসে, সেই তেল কোথায়, কেন 2200, কার স্বার্থে করা হয়েছে? তবে এই বিষয়টি সমস্ত অস্বীকার কিন্তু করেননি জেলা পরিষদের সভাধিপতি। একেবারে কৌশিক, অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতি এই অভিযোগ মেনে নিচ্ছেন, শুনবো তিনি কি বলছেন। যারা এগুলো বলছেন এই সিস্টেমে তারা ছিলেন, তিনি বললেন, কারণ হচ্ছে এই জায়গাটা এরকম হয়তো হয়ে থাকে এই জেলা পরিষদে, তিনি ছিলেন বিগত দিনে বা তারা ছিলেন। মেম্বার আছে যারা ব্যক্তিগতভাবে আমার কাছে বলে যে তেলের কথা আমি দিই, আমি বলি যে আমার এখতিয়ারে যেটা আছে আমি করি কিছু মেম্বারের জন্য, বা সেইটা নিয়ে এবার এতটা অ্যামাউন্ট বলছে এইসব নিয়ে তাদের ব্যাপার, সেটা আমি ইন্টারেস্ট নেই, আর আমি এই নিয়ে ইন্টারেস্ট দেখাতেও চাই না। অভিযোগ কি মিথ্যা? দেখুন, ওইগুলো যুক্তি সাপেক্ষে আমাকে তাহলে বসতে হবে, ডিএম সাহেবও বললেন আপনাদের যে নিয়ে দেখে বসতে হবে। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লোকসভা নির্বাচনের আগে কি সিএএ কার্যকরী হচ্ছে? তার কারণ এই সিএএ কার্যকরার ক্ষেত্রে যে পোর্টাল, সে পোর্টালের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এএনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর কি খবর পাওয়া যাচ্ছে এএনআই সূত্রে এবং অন্যান্য সংবাদ মাধ্যম সূত্রে আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে কিনা, এটা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হিসেবে এখনো পর্যন্ত সূত্র মারফত বা বিভিন্ন ক্ষেত্রে কি জানা যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে স্বয়ং বলে দিয়েছেন যে লোকসভা নির্বাচনের আগেই সিএএ তার বিল ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশন সেটাও এবারে চলে আসবে। আমরা দেখেছি যে জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শান্তনু ঠাকুর, যে এ বিষয়ে তার কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। নিশীথ প্রামাণিক তিনি একই দাবি করেছেন, শুভেন্দু অধিকারী তিনি একই দাবি করেছেন, রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার তিনি একই দাবি করেছেন। কিন্তু যখন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তখন প্রশাসনিক সিদ্ধান্ত যে চূড়ান্ত সেই বিষয়টি আগেই আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। এবারে সূত্র মারফত যে খবর আসছে যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট একাধিক দপ্তরকে বা মিনিস্ট্রিকে এই সিএ সংক্রান্ত যে রুলস রেগুলেশন যা জারি হতে চলেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তার ইমপ্লিমেন্টের ক্ষেত্রে যে আধিকারিকদের কাজে লাগাতে হবে সেই বিষয়টির ওপরে এবারে নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং যেদিকে আমাদের মূল নজর থাকছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে সফর চলাকালীন সিএ লাগু হয় কিনা আমাদের নজর থাকবে মূলত সেই দিকেই। সূত্র মারফত খবর আসছে আমাদের কাছে, নজর থাকবে সেই দিকে যে লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হয় কিনা। ধন্যবাদ জ্যোতির্ময়, ধন্যবাদ। একদম দিলীপ ঘোষ এবং কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে, সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএ এনআরসি করার আগে স্টেজ। যেভাবে সিএ লাগু করার চেষ্টা হচ্ছে আমরা উদ্বিগ্ন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন এ নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা বা প্রতিহিংসার রাজনীতি করতে দেয়া এসব এখানে চলবে না। দেখুন, মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে যথাসময়ে সিএ লাগু হবে। তিনি আইন এনেছেন, পাশ করিয়েছেন, পুরো তৈরি করেছেন, রুলও তৈরি করেছেন। তার উপরে ভরসা রাখা উচিত। যখন বলেছেন লাগু হবে, এখন কবে লাগু হবে সময় বলে দেবে। এদিকে ব্রিগেডের লক্ষ্যে কাল থেকে জনগর্জন সভার প্রচারে জোর তৃণমূলে। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য জুড়ে 500-র বেশি জনসভা, মিছিল, কর্মী সম্মেলন। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়াবেন 70 জন বক্তা। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেলসে জানাবেন। সৌরভ, দেখো, সামগ্রিকভাবে যখন দুর্নীতি থেকে শুরু করে সন্দেশ বিভিন্ন ইস্যুতে রাজ্যের বিরোধীরা কোণঠাসা করছে শাসক তৃণমূল কংগ্রেসকে, তখন লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেডের গণগর্জন সভাকেই কিন্তু কার্যত পাখির চোখ করছে তৃণমূল। এবং এই গণগর্জন সভায় 10 লক্ষ জমায়েত করবার টার্গেট নিয়েছেন তারা। এবং এই লক্ষ্যে আগামীকাল থেকে রাজ্য জুড়ে প্রচার অভিযানে নামছে তৃণমূল কংগ্রেস। 500-র বেশি সভা, কর্মী সভা, পদযাত্রা তারা করবেন। সব থেকে বড় কথা, এই স্ট্রিট কর্নারিং বা কর্মী সভা বা পদযাত্রায় ভাষণ রাখবার জন্য 70 জন বিধায়ক, সাংসদ এবং কাউন্সিলরদের নিয়ে বক্তার তালিকা তৈরি করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। সৌরভ, আপাতত ধন্যবাদ তোমায়।